আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ক্যামেরার পেছন থেকে কথা বলছি আমি ওমর ফারুক। তোমরা আমার থাম্বনেইল এবং স্ক্রিনে লেখা দেখে স্পষ্টত বুঝে গিয়েছো যে আমরা আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2019-2020 ইংরেজি সনের যে গণিত অংশ পরীক্ষা যে হয়েছিল তার গণিত অংশের 25টা প্রশ্ন সমাধান করব। তোমাদের সাথে যে কথা বলছে তার প্রতিষ্ঠান ফারুক একাডেমি এবং সেই ফারুক একাডেমির পক্ষ থেকেই তোমরা এই ভিডিওটা পাচ্ছ। তোমরা প্রত্যেকেই ফারুক একাডেমির শুভেচ্ছা নাও এবং দোয়া রেখো প্রতিষ্ঠানটা যেন উত্তরোত্তর বড় হয়। আমরা আর কথা না বাড়িয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 2019 এবং 20 সেশনের গণিত অংশের 25টা কোশ্চেন সলভ করব। আমি এই কোশ্চেনটা সলভ করতে যেহেতু এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে খুবই সন্নিকটে পরীক্ষা এসে গেছে, এই অল্প সময়ে অন্য কোনো উপায় আমি দেখলাম না। আমি পানকৌড়ির বই নিয়েছি, পানকৌড়ির বই থেকে কোশ্চেনটা ডিরেক্ট সলভ দিচ্ছি। ওখান থেকে কোশ্চেন নিয়েছি এবং সলভটা নিজের মতো করে দিচ্ছি এবং সর্বাধিক শুদ্ধ উত্তর দেওয়ার চেষ্টা করছি। আর ভিডিওটা আনকাট হবে, যার ফলে ভিডিওর মাঝে কখনো যদি কিছু সময় পজ হয়ে যায় বা কিছু সময় এক্সট্রা কিছু কথা বলা হয়ে যায়, তোমরা সেটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আর একটা জিনিস মাথায় রাখবে, এই যে কোশ্চেনটা সলভ তুমি করছো, এই ভিডিওটা যতক্ষণই দেখো না কেন খাতা কলম নিয়ে বসে নিজের খাতায় লিখে প্র্যাকটিস করবে, তাহলে দেখবে যে আর অসুবিধা থাকবে না। সময়টা নষ্ট করো না, অতি সন্নিকটে তো পরীক্ষা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার বাবদ আমি তোমাদেরকে মোট মনে হয় 25টার মতো ভিডিও দিব, যেখান থেকে কমপ্লিট একটা গাইডলাইন তোমরা পাবে। অন্য কোনো টিচার অন্য কারো কাছে এই মুহূর্তে গিয়ে আর টাইম এবং টাকা দুইটাই আর অপচয় করার দরকার নাই। আশা করছি পূর্ণাঙ্গ একটা সলভ তোমরা পাবে। তো চলো আর কথা না বাড়াই, আমরা শুরু করি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন সলভ করা। কোশ্চেন সলভের ধারা বর্ণনায় প্রথম নম্বর কোশ্চেন যেটা আমরা দেখলাম, দেখো 1 নম্বর কোশ্চেনটাই ছিল এরকম যে এম নামে একটা সেট দেওয়া আছে যার উপাদান লেখা আছে 0, 1। এন নামে আর একটা সেট দেওয়া আছে যার ভিতরে দুইটা উপাদান 0, 2। বলা আছে এম ইউনিয়ন এন এবং এম বাদ এন এর মান যথাক্রমে। অনেকভাবেই সমাধান করা যায়, তবে সেটের পূর্ণাঙ্গ ব্যাখ্যাটা আমি তোমাদেরকে দিয়ে দিব। সেই সুবাদে সেট সম্পর্কে কিছু কথা বলছি, একটু দেখে নাও। দেখো, এমনিতেই তোমার যে কোশ্চেন সেখানে বলা আছে যে এম ইকুয়াল টু একটা সেট 0 আর 1 এবং এন ইকুয়াল টু বলা আছে 0 আর 2। তোমার কাছে চেয়েছে এম ইউনিয়ন এন এবং এম বাদ এন। আমি এর পাশাপাশি আরও দু একটা তোমার কাছে লিখি না, এম ইন্টারসেকশন এন, এম প্লাস এন। তোমরা দেখো যে এইটার সাথে তোমরা পরিচিত নও, আমরা আস্তে আস্তে সলভ করে ফেলবো। দেখো, তো নর্মালি তোমরা এই জিনিসটা মনে রাখবা যে এইটা মানে একটা পেয়ালা বা কাপ ইউনিয়ন, এর ভিতরে সব ঢুকে যায়। মানে এম আর এন যে দুইটা উপাদান আছে, সেট আছে, তার যত উপাদান আছে সবার কমন আনকমন সব এর মধ্যে ঢুকে যায়। তুমি পেয়ালা বা কাপ আকৃতি মনে রাখবে, তাহলে তোমার সবচেয়ে সুবিধা হবে। তাহলে এম এর মান আছে 0 আর 1 সেটে, আর এন এর মান আছে দেখো 0 আর 2। এই দুটার মধ্যে যখন তুমি কমন আনকমন সব ঘটাবা, তখন দেখো কি আসছে, 0 একটা উপাদান আছে যেটা কমন। তুমি জানো সেটে একাধিক উপাদান লেখা যায় না, একই উপাদান যদি একাধিকবার আসে তাহলে একবারই লিখতে হয়, 1 আর 2। এটাই সমাধান। এবার আসো এম কমন এন। এম ইন্টারসেকশন এন মানে হলো এম এবং এন এর মধ্যে শুধু কমন অংশটা, এটার মানে হলো শুধু কমন অংশ। দেখো তো এই এম আর এন এর মধ্যে কমন অংশ কোনটা, 0 কিনা, তাহলে এর সেট হবে 0। এবার দেখো এম বাদ এন, আমি যদি এটা লিখে ফেলি, এম এর মান দেওয়া আছে 0 আর 1 আর এন এর মান দেওয়া আছে 0 আর 2। এইটার মিনিং কি জানো? এটার মিনিং হলো এম এ আছে কিন্তু এন এ নাই, এম এ আছে এন এ নাই। এটা হলো এই মাইনাসের মিনিং। এম এ আছে এন এ
নাই। তার মানে এম এ যেসব উপাদানগুলো আছে সেগুলো যদি এনে থাকে তাহলে হবে না, সেগুলো এনে থাকা যাবে না। তুমি খেয়াল করে দেখো, 0 এম এ আছে, এনে কি আছে? আছে, তাহলে এই উপাদানটা হবে না। শর্ত যে এম এ আছে এনে নাই এমন হতে হবে। তাহলে 1 এম এ আছে, এটা কি এনে আছে? নাই, তাহলে এই 1টা হবে অ্যান্সার। আমার কথাটা মনে হয় তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে। তাহলে বাদ মানে হলো এম এ আছে, যেটা প্রথমে আছে, এম এ আছে এনে নাই, কথাটা মাথায় থাকবে। এইখানেই যদি এই ম্যাথটাই যদি এভাবে আমরা বলতাম যে এন বাদ এম, তাহলে হতো এন এ আছে এম এ নাই ওই সকল উপাদান অ্যান্সার। যেমন আমি যদি লিখি যে এন এর মান 0 আর 2 আর এম এর মান 0 আর 1, দেখো 0 এন এ আছে, এম এও কি আছে? আছে, তাহলে এই মান নেওয়া যাবে না। শর্ত কি? এন এ আছে এম এ নাই, কিন্তু 2 দেখো তো এন এ কি আছে? আছে, কিন্তু এম এ কি আছে? নাই, তার মানে এই 2টা আসবে। আমার কথাটা মনে হয় তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে। এবার আসো, এই কথাটা যেটা লিখেছি এইটার মিনিং হলো, তোমরা অনেকেই যারা আসো তোমরা ভাববে হয়তো এটা মনে হয় এক্সক্লুসিভ অর গেট। না, এক্সক্লুসিভ অর গেট বা এক্সক্লুসিভ নর গেট নয়। এর মিনিং হলো প্রতিসম অন্তর। এর মিনিংটা কি? প্রতিসম অন্তর মানে হলো প্রতি পাশের সমান অংশের বিয়োগফল। যেমন এম মানে 0 আর 1 আর এন মানে 0 আর 2, তাহলে এই যে দুইটা সেট, এই দুই সেটের দুই পাশে যেটা সমান থাকবে সেইটা বাদ যাবে। সমান থাকা মানে কি? একই অংশ থাকা। দেখো 0 এখানেও আছে, 0 এখানেও আছে, তার মানে এই উপাদানটা হবে না, বাদ দিয়ে হবে 1 আর 2। খুব বাংলা ভাষায় বলতে পারি এটা হলো ঠিক কমনের বিপরীত। কমন মানে যে দুইটা উপাদান কমন ছিল সেটা নিতে হতো, আর প্রতিসম অন্তর মানে হলো যেটা কমন আছে সেটা বাদে বাকিগুলো নিতে হবে। কি বুঝাতে পারলাম? তো অনেক কথা বলে ফেললাম। কোশ্চেনে মূলত যেটা আসছে, কোশ্চেনে আসছে এইটা আর এইটা, দুইটার অ্যান্সার তাহলে কত হচ্ছে? 0 1 2 আর একটা হলো 1। দেখি আমরা, চলো অ্যান্সার কোথায় আছে। কোশ্চেনের দিকে তাকাও, দেখো অ্যান্সারটা আছে এ নাম্বার অপশনেই দেওয়া আছে। মনে হয় ক্লিয়ারলি বুঝতে পারলে। ক্লিয়ার কি? ওকে, আমরা চলো পরবর্তী কোশ্চেনে চলে যাই। পরবর্তী কোশ্চেনটা দেখো কি দেয়া আছে। পরবর্তী কোশ্চেনটা দেয়া আছে 10 ভিত্তিক সংখ্যা 87, এই 87 এর দ্বিমিক আকার কোনটি, অর্থাৎ বাইনারি রূপ কোনটা, এটা তোমার কাছে জানতে চাইছে, তাই না? তোমরা জানো যে 10 ভিত্তিক যে কোনো সংখ্যাকে যদি বাইনারিতে রূপান্তর করতে হয় তাহলে বাইনারির বেস 2 দ্বারা ভাগ করতে হয়, তাই তো? তো আমরা দেখো এই সলিউশন থেকেই দেখাচ্ছি, কারণ আজাইরা আর খাটবো না। ক্রমান্বয়ে লেখা আছে, 87কে 2 দ্বারা কাটলে 43 হয়, 43 দুগুণা 86, 1 বাঁচে, সেটা লিখছে যে। আবার 2 দ্বারা কাটলে 21 দুগুণা 42, 1 বাঁচে। 10 দুগুণা 20, 1 বাঁচে। 5 দুগুণা 10, কিছু বাঁচে না। 2 দুগুণা 4, 1 বাঁচে। 2 1 2, 0 বাঁচে। আবার 0 দুগুণা 0, 1 অবশিষ্ট থাকে। এবং তোমরা জানো এই যে ভাগশেষগুলো পড়ে থাকলো এগুলোই শেষ থেকে উপরের দিকে ওঠা হয় অ্যান্সার। তাহলে দেখো তো, আমি যদি এভাবে আসি তাহলে অ্যান্সার এভাবে লেখা যাইতো কিনা, 0 1 1 0 1 0 1 1 1, এইভাবে না লিখে দেখো তো আমরা এই দিকের অ্যান্সারগুলো করতাম কিনা, এবং এগুলো লাস্ট থেকে আসে এটা যদি মাথায় রাখতাম তাহলে 1 1 1, 3টা 1 লাস্টে বসবে, তারপরে 0। দেখো তো কোথায় কোথায় অপশনে আছে, 3টা 1 0, 3টা 1 0, 3টা 1 0, সরি 3টা অপশনে আছে। তবে নর্মালি ক্ষেত্রে অ্যান্সার মিলে যাবে। যেমন দেখো 111 0 1 0 1 কোথায় আছে, 111 0 1, এই দেখো প্রথম অপশনটাতেই আছে। আমার কথা মনে হয় তোমরা ক্লিয়ারলি বুঝে গেলে। এই ম্যাথটা যেহেতু পুরাতন সিলেবাসের, নতুন সিলেবাসে এটা ফিজিক্সের অংশ, যার ফলে আমি ইচ্ছা করে এখান থেকে খুব বেশি কথা বললাম না, কেমন? ওকে, তারপর একটা কি বলা আছে দেখো, log 4 ও log 16 এর গড় কত চাইছে না? গড় মানে কি বলতো, যতগুলো সংখ্যা আছে তাকে যোগ করে 2 দ্বারা ভাগ না, তার মানে log 4 এবং log 16কে আমি যদি যোগ করে 2 দ্বারা ভাগ করি তাহলে তো গড় পেয়ে গেলাম। এখন তুমি জানো লগের ক্ষেত্রে যোগ আকারে লেখা মানে গুণন হওয়া, তাই না? তাই এই যে log
4 আর 16 গুণন করলাম, গুণ করলে আসছে কত, লগ 64 নিচে 2 আছে। এখন 64কে 8 স্কয়ার আকারে ভাঙা যায়, তুমি জানো পাওয়ারটা লগের ক্ষেত্রে সহগ হয়ে যায়, তাহলে 2 log 8 হয়ে গেল। 2 আর 2 কেটে দাও, log 8 আমার অ্যান্সার, যেটা কিনা বি নাম্বার অপশন। আমার কথা মনে হয় ক্লিয়ারলি বুঝতে পারলে। ওকে, তোমরা হয়তো ভাবতে পারো যে আপনি একটা বই দেখে সমাধান দিয়ে দিচ্ছেন কেন। আসলে যতটুকু সময় আছে, আমি এখন যদি বোর্ডে লিখি আবার করাই তাহলে সময় কুলাতে পারবো না, কেননা 4 থেকে 5 দিনের মধ্যে কমপ্লিট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমস্ত কোশ্চেনগুলো আমাকে সমাধান দিতে হবে। এই মুহূর্তে আমি এইটা ছাড়া কোনো স্কোপ পাচ্ছি না। তোমরা পানকৌড়ি যে অংশ বইটা আছে তাকে একটু সাধুবাদ দিও। ওকে, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। চলো, পরবর্তী কোশ্চেনটা কি একটু দেখার চেষ্টা করো। পরবর্তী কোশ্চেন আছে, দেখো এই যে পানকৌড়ি লেখা আছে। তোমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য পানকৌড়ির পাশাপাশি চবি নলেজ অ্যাসপেক্ট পাবলিকেশনসের বইগুলো পড়তে পারো। আমি অ্যাসপেক্ট পাবলিকেশনসের অ্যাসপেক্ট ম্যাথের রাইটার। তোমরা হয়তো সাফল্যমণ্ডিত হবে। ছবি নলেজ বই এবং পানকৌড়ির দুইটা বই একসাথে পড়লে ভালোই লাগবে এবং তোমার প্রিপারেশনের 90% কমপ্লিট হয়ে যাবে। যদি শর্ট টাইমে প্রিপারেশন কেউ নিতে চাও তাহলে এই দুটো বই কমপ্লিটলি শেষ করতে পারো। এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিভাবে পড়তে হবে, কী কী কোশ্চেন কিভাবে টাচ করতে হবে, এর একটা কমপ্লিট ভিডিও 1 থেকে 2 দিনের মধ্যেই আমার এই চ্যানেলে দিয়ে দিব আমি, তোমরা একটু দেখে নিও। চলো আমরা পরবর্তী 4 নম্বর যে কোশ্চেনটা আছে, কোশ্চেনে লেখা আছে যে 18CR = 18CR + 2 হলে আর এর মান কত, এইটা তোমার কাছে জানতে চাইছে, তাই না? আমরা সম্পূরক সমাবেশ নামে একটা সমাবেশ পড়েছিলাম। কেমন, যে দুটি ভিন্ন মান হওয়া সত্ত্বেও, যেমন NCX = NCY কখনো যদি হয়ে যায়, দেখো দুটো ভিন্ন ভিন্ন মান, তখনই সম্ভব যখন এই পাওয়ার nটা এই x আর y এই দুটার যোগফলের সমষ্টি হবে তখন, এছাড়া সম্ভব না। একে বলা হয় সম্পূরক সমাবেশ। আশা করি ক্লিয়ারলি বুঝতে পারছো। তার মানে ভিন্ন দুইটা মান তখনই সমান হবে যখন সেই আর, এটা তো মূলত আর এর মান, NCR সেই দুইটা ভিন্ন ভিন্ন আর এর মানের যোগফল যদি এই মূল n এর মানের সমান হয় তখনই, তাই তো? কোশ্চেনটা কি করা আছে দেখো তো, কোশ্চেনে করা আছে 18CR + 2, দেখো তো ভিন্ন দুইটা মান কিনা, দুইটা মান সমান, তার মানে কি অবশ্যই এই 18 এই মানটা আর আর + 2 এই দুইটার যোগফলের সমান। দেখো তাই করা আছে শর্তে। 2r + 2 = 18, 2 বিয়োগ করে ফেললে 2r = 16 বা r = আসছে 8, অর্থাৎ অপশন সি। ক্লিয়ারলি কি বুঝতে পারলে? খুব বেশি কি সময় লাগার কথা? লাগার কথা না। আমরা চলো পরবর্তী ম্যাথে চলে যাই। পরবর্তী ম্যাথটা কি দেখো, p² = 1, একটা ম্যাট্রিক্স নির্ণায়ক দেওয়া আছে 1 cos θ আর cos θ 1 হলে p = what। এটা যে কোনো একটা বাচ্চা দেখলেই ভুলে যাবে, কেননা p² থেকে p-তে আনার উপায় হলো রুট করা, কিন্তু এই নির্ণয়কে আমরা রুট করা শিখিনি। কোনো মান গুণ করতে হয়, যোগ করতে হয়, বিয়োগ করতে হয় শিখেছি, আমরা কি রুট করা শিখেছি? শিখিনি। সো সমাধানের দিকে তাকালে দেখো তুমি ম্যাথটা যে কত সহজ বোঝা যাবে। p² = এটা দেয়া আছে, এটা তো একটা নির্ণায়ক, তাহলে তাকে সমাধান করালে প্রধান কর্ণ মাইনাস গৌণ কর্ণ, তাহলে প্রধান কর্ণ বরাবর দুটি মান গুণ করলে 1, এখানে cos θ গুণ করে দিলে cos²। তুমি মনে হয় জানো 1 - cos² θ মানে sin² θ, তাহলে p² = sin² θ, উভয় পক্ষ থেকে যে বর্গ উঠে দাও, তাহলে + - sin θ আসে না? অ্যান্সার দেখো সিটা। খুব দ্রুত হয়ে গেল না?
এত দ্রুত সলভ দিতে পারবো এই কারণেই কোশ্চেন ব্যাংকটা হাতে নিলাম। ওকে, তারপরে কি করা আছে দেখো, দুইটা ভিন্ন ভিন্ন ম্যাট্রিক্স দেয়া আছে এবং তাদের গুণফল জানতে চাইছে। গুণফলের সময় তোমরা জানো যে সারির সাথে কলামের গুণ হয়, তাই না? তাহলে 1 এর সাথে i আর i এর সাথে -1, এই উপাদান বরাবরই তো গুণ হবে, গুণ হয়ে যোগ হবে না? তাহলে 1 এর সাথে i কে যদি গুণ করো i এর সাথে -1 কে গুণ করো -i, তাহলে i - i মানে কি যোগ করলে 0 হয়ে যাবে না? তুমি খোঁজো 0 কোথায় কোথায় আছে, দেখো 0 দুইটা অপশনে আছে। তাহলে আর একটা উপাদান চেক করি, চলো এটার সাথে এটাকে করাই, দেখো কি আসছে। 1 আর -1 গুণ করলে -1, আর i আর -i গুণ করলে কি হয় দেখো তো, -i স্কয়ার। i স্কয়ারের মান -1 আর সূত্রের সাথে একটা মাইনাস আছে, তাহলে +1 হয়ে গেল। তাহলে -1 + 1 যোগ করলে কি 0, তাহলে দুটি উপাদানে আমি 0 পাচ্ছি। দুইটা উপাদান 0 দিয়েই একটা অপশনে আছে, আর করার দরকার নেই। বাকিগুলো তার মানে অটো এসে যাবে, কেননা তুমি তো কোনো ভুল করনি। কথা কি বুঝতে পেরেছো? পরীক্ষার হলে দ্রুত টাচ করার জন্য এই একটা উপাদান বা দুইটা উপাদান চেক করেই দেখবে, যদি অ্যান্সার মিলে যায়, ওরকম অ্যান্সার যদি না আসে আর, তাহলে ওটাই অ্যান্সার। ক্লিয়ার কি? আশা করি ক্লিয়ারলি বুঝতে পারলে। চলো আমরা এবার আরেকটা কোশ্চেন দেখার চেষ্টা করি। কোশ্চেন হলো 7 নম্বর, ভেক্টর -i + 7j + 2k এর উপর ভেক্টর 2i + j - 5k এর অভিক্ষেপ কত? তাই না? তোমরা এই অভিক্ষেপ অনেকে অনেকভাবে করো, ম্যাক্সিমাম স্টুডেন্ট এই অভিক্ষেপ আর উপাংশের মধ্যে গোলতাল পাকায় ফেলো। মনে রাখবা, অভিক্ষেপ মানে ছায়া। অভিক্ষেপের আবিধানিক অর্থ কি? ছায়া। অভিক্ষেপের আবিধানিক অর্থ কি? ছায়া। ছায়া তৈরি হতে দেখো কি কি লাগে, কোণ লাগে এবং বস্তু লাগে, কেননা তুমি না থাকলে তোমার ছায়া কোত্থেকে পাবা, এটা মনে রাখবা। তাহলে এই ভেক্টরের অভিক্ষেপ, তার মানে এইটার সাথে cos θ আছে। আমি এটাকে যদি একটু ভেঙে বোঝানোর চেষ্টা করি, যেমন আমি যদি তোমাকে বলি যে এ ভেক্টরের অভিক্ষেপ, সাপোজ বললাম, তাহলে a cos θ হবে। আবার যদি বলি বি ভেক্টরের অভিক্ষেপ, তাহলে হবে b cos θ। বুঝতে পারলে কি? যেমন আমি যদি তোমাকে বলি, একটু ভেঙে বোঝানোর চেষ্টা করছি ব্যাপারটা। যেমন ধরো আমি তোমাকে বললাম যে এ বরাবর বি এর অভিক্ষেপ। এখানে এই অভিক্ষেপটা মানে হলো cos θ, ছায়া কার, যার অভিক্ষেপ তার cos θ, তাহলে b cos θ। তোমরা সূত্র শিখেছিলে a ডট b মানে হলো a b cos θ। এখানে কি এটা আছে? নাই, তাহলে এটা এখানে ভাগ হয়ে গেছে, এটাই সূত্র। তার মানে যার অভিক্ষেপ তার ইন্টু cos θ, তাহলে অবশিষ্টটা নিচে ভাগ হয়ে যাবে, দুইটার ডট গুণফল হবে, তাই তো? তাহলে আমাদের কোশ্চেন যেটা করা আছে, তাহলে দুইটা ভেক্টরের ডট গুণফল হবে এবং যার অভিক্ষেপ সে ছাড়া অবশিষ্টটার মান ভাগ হবে, তাই তো? চলো আমরা এবার একটু করে দেখি। আমাদের কাছে যে কোশ্চেনটা দেয়া আছে, সেই কোশ্চেনে বলা আছে যে এই যে দেখো, এত ভেক্টরের উপর এই ভেক্টরের অভিক্ষেপ, তার মানে কি এই দুইটা ডট গুণফল হবে এবং এটার মান নিচে ভাগ হবে। চলো আমরা ডট গুণফল করার চেষ্টা করি। 2i কে -i এর সাথে গুণ করালে হয় -2, 7 দিয়ে 1 এর সাথে গুণ করালে হয় 7, তাহলে -2 + 7 মানে 5, আর 2 আর -5 মানে -10। 5 থেকে -10 করলে কত হয়? -5 হয়। আর নিচে আসবে এটার মান, রুট ওভার কত হবে? -1 এর বর্গ, 7 এর বর্গ, 2 এর বর্গ। দেখো এখানে করেছে অলরেডি ওরা। -5 ভাগ কত আসছে? 54। 54কে করলে 3√6, তাহলে অ্যান্সার কত হলো? -5 ভাগ 3√6। অনেকেই হয়তো বুঝতে পারলে না, ম্যাথটা একটু খাতায় করে দেওয়ার চেষ্টা করছি। কোশ্চেনটা যদি লিখি, তোমার কাছে চেয়েছে যে -i + 7j + 2k এই ভেক্টরের সাথে 2i + j - 5k এই ভেক্টরের অভিক্ষেপ। তার মানে কি দুটি ভেক্টরের ডট গুণফল ভাগ যার অভিক্ষেপ সেইটা ছাড়া বাকিটার অবশিষ্টটার মান নিচে আসবে, তাহলে এইটার মান নিচে চলে আসবে। মানটা কি হবে? -1 এর বর্গ
প্লাস 7 এর বর্গ প্লাস 2 এর বর্গ, তাই তো? তাহলে ডট গুণফল করাও কত হয়, -1 2 গুণ করালে 2, 7 আর 1 গুণ করালে 1, আর 2 আর -5 গুণ করালে আসছে -10। নিচে কত আসছে দেখো তো, 1 49 আর কত √54, 54 কি না? দেখো কি করা যেতে পারে, আমরা করতে পারি যে যোগ করলে উপর আসছে -5 আর নিচে আসছে 6 নং 54, -5 ভাগ, দেখো 9 কে রুট থেকে বের করলে হয় 3 আর 6 রুটের মধ্যে থাকলে তো 6ই, তার মানে আমার ফাইনাল অ্যান্সার -5/3√6। আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছ। তার মানে যার অভিক্ষেপ এখন থেকে বলবে অভিক্ষেপ বলুক, তুমি সরাসরি দুইটা ভেক্টরের ডট গুণফল করাই দিবা, যার অভিক্ষেপ সেইটা ছাড়া বাকি যেটা আছে তার মান নিচে ভাগ করাই দিবা, কেমন? ওকে, এবার আসো আমরা পরবর্তী কোশ্চেনটা একটু পড়ার চেষ্টা করি। পরবর্তী কোশ্চেনে কি বলছে দেখো, লিমিট h টেন্ডস টু 0 e টু দি পাওয়ার 2x প্লাস h মাইনাস e টু দি পাওয়ার 2x ভাগ h ইকুয়াল টু হট, তাই তো? এই ম্যাথগুলো অনেকেই অনেকভাবে করবে, কিন্তু অনেকভাবে না করে আমি একটু জিনিস দেখানোর চেষ্টা করছি। দেখো অ্যান্সারটা কি করা আছে, যে চেয়েছে লিমিট h টেন্ডস টু 0 e টু দি পাওয়ার 2x প্লাস h মাইনাস e টু দি পাওয়ার 2x ভাগ h ইকুয়াল টু হট। এটা চাইছো তো তোমার কাছে? আমরা একটা সূত্র জানতাম, দেখো যে f অফ x কে যদি d dx করা হতো তাহলে অ্যান্সার আসতো লিমিট h টেন্ডস টু 0 f of x plus h minus f of x ভাগ h, এটা আসতো কি? তার মানে যে ফাংশনের ddx-টাকে তোমাকে করতে দিয়েছে সেই ফাংশনটা বসতো পাশে, তার সাথে এক্সট্রা একটা প্যারামিটার যোগ হয়ে বসতো আর সেইটা ভাগ হতো। তুমি এই সূত্রটার সাথে পাশের এই ম্যাথটাকে একটু কনভার্ট করায় দেখো, 2x প্লাস 2h আর 2x ভাগ h, দেখো তো এই সূত্রের সাথে হুবহু মিলে যাচ্ছে কিনা? তার মানে আলটিমেটলি এখানে কি করা আছে জানো, এখানে e টু দি পাওয়ার 2x যে ফাংশনটা আছে এইটার ddx ফরম্যাট করা আছে, আসলে তাই করা আছে না? দেখো তাহলে e টু দি পাওয়ার 2x কে ddx করলে কি হয়, 2e টু দি পাওয়ার 2x, আলটিমেটলি এটাই অ্যান্সার। বুঝাতে পারলাম কি? মনে হয় তোমরা ক্লিয়ারলি বুঝে গেছো। এটা অনেকেই বুঝতে পারে না, আজাইরা ভুল করে। দেখো 2 এর সাথে গুণ করলে 2x প্লাস 2h আর এখানে e টু দি পাওয়ার 2x, এই যে ফাংশনের সাথে দেখো মিলে যাচ্ছে f of x প্লাস h, e টু দি পাওয়ার 2x e টু দি পাওয়ার 2x প্লাস 2h ভাগ h। তার মানে এটা হলো কোনো একটা ফাংশনের অন্তরীকরণ করা পার্ট। তাহলে এই যে ফাংশনটা আছে তারই অন্তরীকরণ করা পার্ট বসে, তো এই যে f of x এর অন্তরীকরণ করা পার্ট, তাহলে e টু দি পাওয়ার 2x কে অন্তরীকরণ করলে হয় 2e টু দি পাওয়ার 2x, এটাই আমার অ্যান্সার। যদি এখানে h যুক্ত কোনো পার্ট থাকতো তখন এখানে h এর মান বসিয়ে অ্যান্সার জাস্টিফাই করার চেষ্টা করতাম, যেহেতু এখানে h যুক্ত কোনো পার্ট নাই, এটাই অ্যান্সার। কথা কি ক্লিয়ারলি বুঝতে পেরেছ? ওকে, এবার আসো 9 নম্বরে, ddx অফ ln অফ sin x এর অন্তরীকরণ কত, তাই না? তোমরা জানো আমি ln x এর অন্তরীকরণ শিখেছি যে ddx অফ ln x মানে 1 ভাগ x, কিন্তু আমরা কি ln অফ sin x শিখেছি না। অথচ তোমরা জানো যে মনে মনে একে x ধরা যায়, যেমন ln x কে যদি অন্তরীকরণ করি তাহলে আলটিমেটলি অ্যান্সার আসছে 1 ভাগ x মানে 1 ভাগ sin x, কিন্তু x ভিন্ন অন্য কোনো কিছু থাকলে তাকে আবার নতুন করে পাশে অন্তরীকরণ করতে হয়, তোমরা জানো। তাই sin x কে অন্তরীকরণ করলে আবার পাচ্ছি আমরা cos x, অর্থাৎ cos x ভাগ sin x ইজ ইকুয়াল টু cot x হলো আমার অ্যান্সার হচ্ছে। বোঝা গেল কি? আবার করছি, দেখো ln অফ sin x আছে, আমরা তো ln অফ sin x এর কোনো সূত্র শিখিনি, তবে আমরা শিখেছি ln এর সাথে যা আছে তা যদি অন্তরীকরণ করা হয় তাহলে 1 ভাগ সেই পার্টটা হয়,
তাহলে ln অফ সাইন এক্সকে অন্তরীকরণ করলে হয় 1/sin x। যেহেতু এটা x ছিল না তাই তাকে নতুন করে আবার অন্তরীকরণ করতে হবে। সাইন এক্সকে অন্তরীকরণ করলে আসে cos x, cos x ভাগ sin x = cot x। কথাটা মনে হয় ক্লিয়ারলি বুঝতে পারলে। ওকে, তাহলে অ্যান্সার হবে ডি নাম্বারটা, তাই তো? আগেরটাতে অবশ্যই ডি নাম্বারই অ্যান্সার। ওকে, আমরা চলে আসি 10 নম্বর কোশ্চেনে। কি করা আছে যে 2 + √3i মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কোনটি? এইটা তোমার সাথে একটু আমি কথা বলি। যে কোনো সমীকরণের কখনো যদি মূল দেওয়া থাকে, যে কোনো সমীকরণ বলা আছে কি একটা সমীকরণ যার মূল হলো 2 + √3i, তাই তো বলা আছে। তুমি মনে রাখবা সব সময় এখান থেকেই সমাধান বের করা যায়। কিভাবে? বাস্তব অংশগুলোকে এক পাশে, অবাস্তব অংশগুলো এক পাশে দিবা। x - 2 = √3i লিখলে তারপরে সমাধান করার উপায় কি? অবাস্তব অংশকে বাস্তবে নেয়ার জন্য যা করতে হবে তুমি তাই করবে। যেমন আমি যদি উভয় পক্ষকে বর্গ করি, দেখো বর্গ করলে i² এর মান -1, এই যে বাস্তবে ফিরে আসছে, তাই বর্গ করতে হবে। এখানে বর্গ করলে কত হয়? x² - 4x + 4। এখানে পাওয়া যাবে √3 কে বর্গ করলে 3 আর i কে বর্গ করলে হয় -1 অর্থাৎ -3। এই -3 যদি এই পাশে চলে আসে তাহলে কত হচ্ছে? +7 = 0 হয়ে যাচ্ছে না? দেখো এটাই অ্যান্সার, x² - 4x + 7। এই যে x² - 4x + 7 অর্থাৎ সি নাম্বারটা কারেক্ট। আমি কি বোঝাতে পারলাম? অর্থাৎ এইবার থেকে মনে রাখবে কখনো যদি কোনো সমীকরণের মূল তোমার কাছে দেয়া থাকে, কখনো যদি কোনো সমীকরণের মূল তোমার কাছে দেয়া থাকে তাহলে কোনো দিকে না তাকিয়ে সোজা তুমি চেষ্টা করবে কি ওইটা = x ধরে নেওয়ার। এই যে ওই মূল = x ধরে নেওয়ার চেষ্টা করবে। তারপরে কি করবে? বাস্তব অংশগুলোকে এক পার্টে, অবাস্তব অংশগুলোকে এক পার্টে নেবে। নেয়ার পর তাকে বর্গ করবে, যা হবে তাই অ্যান্সার। আমি যদিও এখানে শর্ট করে এক লাইনে অ্যান্সার এনেছি, তারপরে করার সময় তো দেখেছো, সেটাই আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছো। আমরা 11 নং কোশ্চেনে যাব, যেখানে লেখা আছে যে, এটা আমি একটু হেল্প করি তোমাকে। যোগজীকরণ অফ cos⁵x sin x dx এর মান কত? 0 থেকে π/2 সীমার মধ্যে, তাই তো? তোমার কাছে দেখো চেয়েছে 0 থেকে π/2 সীমার মধ্যে cos⁵x আর sin x dx, এটার অ্যান্সার কত, তাই না? সারা জীবন মনে রাখবে। তোমরা আসলে 9-10-এ এত কঠিন করে যোগজীকরণ শিখেছো যে সহজ করে যোগজীকরণ শিখালে তোমরা এখন এইটাই কঠিন মনে করে ফেলো। এই যোগজীকরণ চ্যাপ্টারের এক্সট্রা ক্লাসটা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো, যার দরকার আমি তাকে দিয়ে দিব। যোগজীকরণ তোমরা সারা জীবন ধরে ধরে করেছো। যেমন দেখো এই ম্যাথটাই তোমার বইয়ে সলভ করেছো অবশ্যই ধরে ধরে করেছে না? দেখো এক্সট্রা করে আবার নতুন করে মান বের করতে হয়েছে, π/2 0-র জন্য কী কী মান হবে সেটা আবার বসাইতে হয়েছে, কত ঝামেলা করতে হয়েছে। এই ম্যাথটা না ধরেও হুবহু কয়েক মুহূর্তের মধ্যে করে ফেলা যায়। চলো আমরা চেষ্টা করি সেটা কিভাবে ধরা যায়। কেমন? না ধরে করার উপায় কি একটু তাকাও। কখনো যদি এখানে f⁴n থাকে এবং f' পাশে থাকে তাহলে তার অ্যান্সার হবে f⁴n+1 ভাগ n+1 + c, এটাই অ্যান্সার। অর্থাৎ তোমরা যেটা শিখেছো x⁴n এর অন্তরীকরণ x⁴n+1 ভাগ n+1, ওই সময়ই তোমরা আসলে একটা টিচার ভুল করে শিখাইছে। মনে রাখবা কোনো ফাংশনের যদি পাওয়ার থাকে, সেই ফাংশনের অন্তরীকরণ করা পার্ট যদি পাশে থাকে তাহলে শুধু পাওয়ারটাই কাউন্ট হয়, ফাংশন আর কাউন্ট হয় না। কথা কি বুঝতে পারলে? দেখো এখানে এই যে cos x, তাই নয় কি? cos x কে অন্তরীকরণ করলে কি হয়? -sin x। এখানে কি ছিল না? তাহলে চলো আমরা আগে -sin x টা নেই। 0 থেকে π/2 cos⁵x -sin x dx। খেয়াল করে দেখো এই যে এবার cos এর অন্তরীকরণে যে পার্টটা এখানে দেয়া আছে, কিন্তু আমি এই -টা লিখলাম না। -টা তুমি লিখতে পারবে না, তাই সামনে আরেকটা মাইনাস নিলাম। মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল। তাহলে কি উপরের রাশি আর নিচের রাশির মধ্যে কোনো পার্থক্য থাকলো? থাকলো না। বুঝতে পেরেছো কি? দেখো
cos টু দি পাওয়ার 5x sin x। মনে হয় ক্লিয়ারলি বোঝাতে পারলাম। এইবার কি আমি বলতে পারি এই যে cos যে ফাংশনটা আছে তার অন্তরীকরণ করা পার্ট পাশে আছে, বলতে পারি কি? দেখো এই যে এখানে যে ফাংশন তার অন্তরীকরণ করা পার্ট পাশে আছে, তার মানে ফাংশনের আর কোনো ভ্যালু নাই, এখানে মূল পাওয়ারেরই হলো খেলা। তাহলে এইবার কি করতে হবে দেখো, মাইনাসটা ছিল লিখলা। এইবার তোমাকে শিখাইছি যে এক্সট্রা কোনো পার্ট থাকলে ফাংশনের সেই পাওয়ারটাই শুধু কাউন্ট হয়, পাওয়ার 5। তাহলে x টু দি পাওয়ার n মানে x টু দি পাওয়ার n প্লাস 1 ভাগ n প্লাস 1। এবার তোমরা জানো যথারীতি যোগজীকরণের নিয়মে লোয়ার লিমিট নিচে, আপার লিমিট উপরে, তাই তো? মান বসাই চলো। মানটা কি হয়? মাইনাস সূত্রের আছে থাক, এখানে হবে π/2 বসে যাবে, তাই তো? cos π/2 এর মান কত বলো তো? 0 না? cos π/2 এর মান তো 0, তার পাওয়ার থাকলে কি সহগ থাকলে কি? তাহলে 0। সূত্রের মাইনাস, কেননা চলকের জায়গায় একবার আপার লিমিট বসে মাইনাস, একবার লোয়ার লিমিট বসে। তাহলে এবার 0 বসাও। 0 বসালে cos 0 ডিগ্রির মান কত? 1। তাহলে 1 টু দি পাওয়ার 6 ভাগ 5 প্লাস 1 মানে 6। তার মানে অ্যান্সার আসছে আলটিমেটলি মাইনাস মাইনাসে প্লাস 1 টু দি পাওয়ার 6 মানে 1ই, 1 ভাগ 6। দেখো তো কত সুন্দর করে হয়ে গেল। আজাইরা কোনো দিকে কি কোনো কিছু ধরতে হয়েছে? অথচ এই ম্যাথটাই তোমার বইয়ে এই মাত্রই দেখালাম যে 0 থেকে π/2 এর জন্য আগে মান কি পরিবর্তন হয় সেটা শিখাইছে, তারপরে ম্যান করছে। আমি আরেকবার বলছি, দেখো কখনো যদি যে ফাংশনটা দেয়া আছে তার অন্তরীকরণ করা পার্ট যদি পাশে থাকে, যে ফাংশনটা দেয়া আছে তার অন্তরীকরণ করার পার্ট যদি পাশে থাকে, তাহলে ফাংশনকে মনে মনে x ধরবা, আর যে পাওয়ার আছে সেটাকে x টু দি পাওয়ার n কল্পনা করবা, তাহলে যা সূত্র সেটাই হবে অ্যান্সার। আমি কি ক্লিয়ারলি বুঝাতে পারলাম? ওকে, এবার আসো, তাহলে অ্যান্সার হচ্ছে 1 ভাগ 6 অর্থাৎ ডি। পরবর্তী কোশ্চেনে চলে যাই। পরবর্তী কোশ্চেনটা দেখো লেখা আছে x e টু দি পাওয়ার মাইনাস x dx। এটার অ্যান্সার চাইছে, তাই না? তোমার মাথায় বুদ্ধি থাকলে এই ম্যাথটা এখন আরও করতে হবে না। দেখো একটু দেখানোর চেষ্টা করছি। বলা আছে কি x e টু দি পাওয়ার মাইনাস x dx, এইটার অ্যান্সার চাইছে, তাই না? এটার অ্যান্সার চাইছে না? সারা জীবন মনে রাখবে। আচ্ছা চলো এটাকে একটু ফাংশন আকারে করার চেষ্টা করি, দাঁড়াও। নর্মালি বইয়ে যদি কঠিন না করে তাহলে এখান থেকেই সমাধান দিব, না বইয়ে কঠিন করেনি। তোমরা দেখো এখানে দুটি পার্ট আলাদা আলাদা করে গুণ আছে, একবার x আর একবার e টু দি পাওয়ার মাইনাস x, দুটি ভিন্ন ভিন্ন পার্ট না? আমি কি একে যোগজীকরণ অফ uv dx এর সাথে তুলনা করতে পারি? তোমরা মনে হয় জানো যে uv দুটি আলাদা আলাদা পার্টের সূত্র হলো u যোগজীকরণ অফ v dx মাইনাস d dx অফ u যোগজীকরণ অফ v dx, পুরোটার আবার যোগজীকরণ। মনে আছে তোমাদের? এবং সবচেয়ে মজার যেটা ব্যাপার সেটা হলো এই ম্যাথে কোনটা ইউ এবং কোনটা ভি এইটা বোঝার জন্য একটা ফাংশন দেওয়া ছিল লিয়েট, যেখানে এলতে ছিল লন লগ, আইতে ছিল ইনভার্স, এতে ছিল এরিথমেটিক অর্থাৎ এক্স, এক্স স্কোয়ার এগুলো, টিতে ছিল ট্রাইগোনোমেট্রিক এবং ইতে ছিল এক্সপোনেনশিয়াল অর্থাৎ ই টু দি পাওয়ার কোনো ফাংশন যদি হয় এটা সব সময় লাস্টে বসবে। সে বিবেচনায় দেখো তো ই টু দি পাওয়ার এক্স এটা লাস্টে বসবে আর এটা ফার্স্টে কিনা। তাহলে সূত্র কি শিখলাম আমরা? যেটা আছে সেটাকে রেখে অবশিষ্টটার যোগজীকরণ মাইনাস ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার মাইনাস এক্স এর অন্তরীকরণ এবং পুরোটার আবার একসাথে যোগজীকরণ, তাই তো? এটাই তো শিখলাম। চলো তাহলে অ্যান্সার দেখার চেষ্টা করি। তাহলে এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স, একে ডিডিএক্স করলে কি হয় দেখো তো? তোমরা জানো ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ ই টু দি পাওয়ার এক্সই হয়, যোগজীকরণ এক্সই হয়, শুধু মাইনাসটা এক্সট্রা করে আছে তাই সামনে একটা মাইনাস আসলো। ঠিক আছে, এবার আসো মাইনাস ডিডিএক্স অফ এক্স মানে 1 তোমরা জানো, আর এইখানে আছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, ই টু দি পাওয়ার মাইনাস এক্সকে যোগজীকরণ করলে আসে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স, তাই তো? এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে গেল, তার মানে আমার কাছে আলটিমেট অ্যান্সার আসছে মাইনাস এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস
ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। তাই তো অ্যান্সারটা কীভাবে হবে দেখো, মাইনাস এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স, ই টু দি পাওয়ার মাইনাস এক্সের অন্তরীকরণ করলে আসে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। কেননা ই টু দি পাওয়ার এক্সের অন্তরীকরণ ই টু দি পাওয়ার এক্সই, যা আছে অন্তরীকরণ বলো যোগজীকরণ বলো তাই, শুধু এখানে যে চিহ্নটা আছে এটা এক্সট্রা করে এসে বসে যাবে, প্লাস সি। অর্থাৎ আলটিমেটলি অ্যান্সার আসছে মাইনাস এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস সি। চলো দেখি অ্যান্সার কোথায় দেওয়া আছে। অ্যান্সার দেওয়া আছে দেখো এই যে ডিতে, ডিটা কারেক্ট। মনে হয় ক্লিয়ারলি বুঝতে পারলে। আমি ম্যাথটা আর একবার সমাধান করে দেওয়ার চেষ্টা করছি। দেখো তো ইউ ভি, তো ইউকে রেখে ভি এর যোগজীকরণ, অর্থাৎ এক্সকে রেখে ই টু দি পাওয়ার মাইনাস এক্সের যোগজীকরণ মাইনাস ডিডি এক্স অফ এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্সের যোগজীকরণ, পুরো পার্টের আবার যোগজীকরণ, তাই তো। তারপরে আস্তে আস্তে অ্যান্সার নামালে যা হবে তাই। মনে হয় ক্লিয়ারলি বুঝতে পেরেছ। আমরা চলো পরবর্তী ম্যাথটা করার চেষ্টা করি। কি বলা আছে, 1 থেকে নিয়ে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যার সমষ্টি দেওয়া আছে 55, হলে n এর মান কত এটা তোমার কাছে জানতে চাইছে, তাই তো। তোমরা জানো স্বাভাবিক সংখ্যার যোগফলের সমষ্টি কি বলো তো, n ইন্টু n প্লাস 1 ভাগ 2 না, সেটা দেখো লেখা আছে এখানে, n ইন্টু n প্লাস 1 ভাগ 2, এই পুরোটা হলো 1 থেকে n পর্যন্ত সংখ্যার সমষ্টি ইকুয়াল টু 55। তাহলে n ইন্টু n প্লাস 1 একে যদি গুণ করাও তাহলে আসে n স্কোয়ার প্লাস n, আর 2 দ্বারা 55কে গুণ করলে আসে 110। এই পাশে বিয়োগ করায় ফেললে কি হয়, n স্কোয়ার প্লাস n মাইনাস 110, তাই তো। তোমরা যথারীতি একে দ্বিঘাত সমীকরণের মিডল টার্মে ভেঙে ফেললে অ্যান্সার আসছে হলো, এখান থেকে আসবে 10 আর এখান থেকে আসবে -11, কিন্তু ঋণাত্মক সংখ্যা তো কাউন্টেবল নয়, তাই n এর মান হবে 10। কথা বোঝা গেল কি, এই যে n এর মান কত, তার মানে n এর মান হবে 10। সমাধানটা আরেকবার একটু দেখার চেষ্টা করো। মনে হয় ক্লিয়ারলি বুঝতে পেরেছ। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো লেখা আছে f অফ x মানে 2x মাইনাস 1 ও g অফ x মানে x স্কোয়ার মাইনাস 1 হলে f অফ g অফ 2 এর মান কত, তাই তো। দেখো একটা সংযোজিত ফাংশন দেয়া আছে, তাই না। g অফ 2 ফাংশনের মানটা কত সেটা আগে দেখো। g অফ 2 মানে কি 2 স্কোয়ার মাইনাস 1, 4 মাইনাস 1 মানে কি 3, তাহলে এইখান থেকে তুমি কত পাবা, 3 পাবা না। তুমি যদি g অফ ফাংশনে 2 বসাও, তাহলে 2 বসাও, 2 স্কোয়ার 4 মাইনাস 1 মানে 3, অর্থাৎ এই g অফ 2 পুরোটার পরিবর্তে আমরা পাইলাম 3। তার মানে কি f অফ 3 এর মান আমার কাছে এখন জানতে চাইছে না। তাহলে f অফ 3 মানে কত, f অফ x ফাংশনে যা 3 বসাও, 3 দুগুণে 6 মাইনাস 1 মানে 5, অর্থাৎ অ্যান্সার সি। বোঝা গেল কি। দেখো ওরা করেছে f অফ g অফ 2, g অফ x ফাংশনে যা 2 বসাইছে, বসানোর পর f অফ সেই মানটা বের করছে, যা হবে তাই অ্যান্সার। মনে হয় ক্লিয়ারলি বুঝতে পেরেছ। বোঝা গেল কি। ওকে, এবার আসো পরবর্তী ম্যাথ। এত সরলরেখার উপর লম্ব এবং এত বিন্দুগামী সরলরেখার সমীকরণ কোনটি, তাইতে চাইছে। এটা তোমরা সেই ক্লাস 9 থেকে করে আসছো এবং 9 থেকেই সেই বড় নিয়মে এবং ভুল নিয়মে করে আসছো। এই ম্যাথটাকে কারেক্ট করার একটা উপায় দেখো। ওই রেখাটা দেখো তো, যাই হোক না কেন বলছে এত রেখার উপর লম্ব, ঠিক আছে, এবং সেই রেখাটা 1 2 বিন্দুগামী কিনা, তার মানে ওই রেখাটা অবশ্যই এই 1 2 বিন্দু দিয়ে সিদ্ধ হবে। অপশন টেস্ট করাও না, যে অপশনটা 1 2 বিন্দু দিয়ে যাবে সেটাই অ্যান্সার। চলো করানোর চেষ্টা করি। 3 1 3, 7 2 14, 3 আর 14 কত হয় 17, এখানে আছে -13, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলছে না, এটা অ্যান্সার না। 7 1 7, 3 2 6, 6 এর সাথে কত 13, এখানে -13, তাহলে পজিটিভ 13 -13 ইকুয়াল টু 0, এটা অ্যান্সার। শেষ কথা বুঝতে পারলে কি কি বলছে দেখো, এত রেখার উপর লম্ব, ঠিক আছে, কিন্তু সেই রেখাটা তো 1 2 বিন্দুগামীও, তাহলে অবশ্যই ওই রেখাটা 1 2 বিন্দু দিয়ে সিদ্ধ হবে। ওই রেখা দ্বারা সিদ্ধ করলে যেটা হবে সেটাই অ্যান্সার। আমি কি বুঝাতে পারলাম? যেহেতু বি অপশন সিদ্ধ হলো সেটাই অ্যান্সার। তারপরেও অনেকের এটা প্রবলেম হয়। সো রিটেন যদি আসতো, বা রিটেনে আসলে কি করতে হতো এইটা একটু দেখো। রিটেনে আসলে নিয়ম কি জানো? কোশ্চেনটা ছিল দেখো এই যে 3x - 7y + 2, তাই না? তাহলে তুমি কোনো দিকে তাকাবে না, তুমি করবে কি x এর সহগ y এ, y এর সহগ x এবং মধ্যবর্তী চিহ্ন চেঞ্জ করবে, যেটা কিনা লম্বরেখার নিয়ম। কি করলাম দেখো, y এর সহগ x এ আনলাম,
এক্স এর সহগ ওয়াই এ নিলাম, মধ্যবর্তী চিহ্ন মাইনাস আছে প্লাসও দিলাম। এবার রুলস হলো যে বিন্দু দিয়ে যাবে সেটা শুধু বিয়োগ, ভুজ থেকে ভুজ বিয়োগ, কোটি থেকে কোটি বিয়োগ। তাহলে এক্স থেকে 1 বিয়োগ করো আর কোটি থেকে 2 বিয়োগ করো। তাহলে আলটিমেটলি কি আসছে দেখো, 7x 3y এতটুকু তো আসছেই, 7x + 3y এতটুকু আসছে, এতটুকু কোনো সমস্যা নাই। এখানে কি হলো -7 -6, তাহলে -13 = 0, এই যে এক লাইন অ্যান্সার এসে গেল। বুঝাতে পারলাম কি? তোমরা এই প্রসেসটা একটু ফলো করো, এটা খুব সুন্দর একটা উপায়। যে এক্স এর সহগ লম্ব রেখা হয়, এক্স এর সহগ ওয়াই আনছি, ওয়াই নিয়েছি, ওয়াই এর সহগ এক্স আনছি, এবং শুধু রুলস কি মধ্যবর্তী চিহ্ন পরিবর্তন করেছি। রুলস হলো যে বিন্দু দিয়ে যাবে ভুজ থেকে সেটা বিয়োগ আর কোটি থেকে ওয়াই থেকে কোটির মান বিয়োগ। কথা কি বোঝা গেল? মনে হয় ক্লিয়ারলি বুঝতে পেরেছ। ওকে, আমরা আসলে পরবর্তী কোশ্চেনে চলে যাই। আবারও পানকৌড়ি সামনে চলে আসলো। পানকৌড়ি কর্তৃপক্ষকে খুব ধন্যবাদ, যদিও আমি এবছর পানকৌড়ির অনেক বই বিক্রি করে দিয়েছি। পানকৌড়ি পাবলিকেশনসের আমার স্টুডেন্টদেরকে পানকৌড়ির বই কিনতে বলেছিলাম। সো পানকৌড়ি কর্তৃপক্ষ আমার এই ক্ষুদ্র আচরণে কষ্ট পাবেন না আশা করি, আপনাদের অনেক হেল্প করে দিয়ে রেখেছি ইনশাল্লাহ। ওকে, দেখো 16 নম্বর কোশ্চেনে কি বলা আছে, 3x² + 6y² = 8 বক্ররেখার জ্যামিতিক পরিচয় কোনটি? এখানে একটা মজা আছে। কখনো যদি চলক দুইটা থাকে এবং বর্গাকারে থাকে তাহলে সেটা বৃত্ত হবে, এবং বৃত্তটা উপবৃত্ত, পরাবৃত্ত না অধিবৃত্ত তা বোঝার উপায় হলো এই চিহ্নগুলো। যদি চিহ্ন একই হয়ে যায় তখন সেটা 100% হবে উপবৃত্ত। কথাটা বোঝা গেল কি? যদি একটার চিহ্ন প্লাস একটার চিহ্ন মাইনাস যে কোনো একটা, তাহলে হতো অধিবৃত্ত। যদি একটার পাওয়ার যা আর একটার পাওয়ার তার দ্বিগুণ অথবা অর্ধেক হতো তাহলে হতো পরাবৃত্ত। আর বৃত্ত হওয়ার জন্য এই x² আর y² এর যে সহগ, এই সহগটা সমান থাকা লাগতো। প্রত্যেকটা অপশনে আমি ব্যাখ্যা করে দিলাম। দেখো, তাহলে এই সমীকরণটা আলটিমেটলি হবে উপবৃত্ত। কেন উপবৃত্ত হলো? এক x এবং y বর্গাকারে আছে, বর্গাকারে থাকলে সেটা বৃত্ত, উপবৃত্ত, পরাবৃত্ত, অধিবৃত্তের কোনো একটা হবে। দেখতে হবে চিহ্ন দুইটা সেম কিনা। যদি চিহ্ন দুইটা সেম হয় তাহলে হবে উপবৃত্ত, যদি চিহ্ন দুইটা বিপরীত হয় তাহলে হবে অধিবৃত্ত। যদি একটার পাওয়ার 2 আর একটার পাওয়ার 1, যেমন x² = 4ay অথবা y² = 4ax, তাহলে হবে পরাবৃত্ত। আর দুইটার পাওয়ার 2 থাকা সত্ত্বেও যখন চিহ্ন চিহ্ন সেম থাকার পরেও যদি সহগটা ভিন্ন হয় তাহলে এটা বৃত্ত হতে পারবে না, কেননা বৃত্তের শর্ত x² এবং y² এর সহগ সমান হওয়া লাগবে। কথা কি বোঝা গেল? আশা করি বোঝা গেল। পরবর্তী কোশ্চেনটা একটু দেখি। পরবর্তী কোশ্চেন বলা আছে, একটি ব্যাগে 4টি সাদা এবং 5টি কালো বল আছে। ব্যাগ হতে একই সাথে 3টি বল উঠালে কালো হওয়ার সম্ভাবনা কত? এই ম্যাথটা দারুণ। দেখো, কালো বল আছে 5টা, এর মধ্যে তুমি 3টা বল উঠাবা, তাহলে 5c3 ভাগ, এটা হলো অনুকূল ঘটনা। মোট ঘটনা কি? মোট ছিল 9টা বল, 9টা বলের 3টা, তাহলে 9c3। মনে হয় অ্যান্সারটা বোঝা গেল। 5c3 এর মান আসলে 10, ওরা ভুল লিখেছে। 5c3 এর মান তো 10 হওয়ার কথা। ইয়েস, 5c2 5c3 এর মান 10। আচ্ছা, চলো আমরা এখন ক্যালকুলেশন করাই 5c3 এবং 9c3। কিভাবে ক্যালকুলেশন করাবো? আমরা গতকালকেও এটা নিয়ে ক্যালকুলেশন করেছিলাম, আমি আবার একটু দেখানোর চেষ্টা করছি। নর্মালি ম্যাথে আসছে কত? 5c3 ভাগ 9c3। কিভাবে হলো? যে 5টা বল আছে ব্ল্যাক আর 4টা বল আছে হলো 4টি সাদা 5টি কালো, আর হোয়াইট বল আছে 4টা। বলছে 3টা বল আমাদেরকে নিতে হবে, 3টাই কালো হওয়ার সম্ভাবনা। তাহলে অনুকূল ঘটনা কি? আমি 3টা নেব 5টা থেকে, 5c3। আর মোট ঘটনা কি? 5টা কালো আর হোয়াইট বল 4টা, তাহলে মোট 9টা, 9c3। কথাটা মনে হয় ক্লিয়ারলি বোঝা গেল। এখন গতকালকে আমরা এই ক্যালকুলেশনটা একটু শিখেছিলাম যে নিচে যেটা আছে সেটা আসলে নির্দেশ করে কয়টা সংখ্যা হবে। তাহলে 5c3 মানে 5 × 4 × 3, এই যে নিচে 3 থাকায় পর্যায়ক্রমে 5 থেকে কমে 3টা সংখ্যার গুণ হলো, আর 3 মানে 3 ফ্যাক্টোরিয়াল, ভাগ 9c3 মানে 9 × 8 × 7 ভাগ এই 3 মানে 3 ফ্যাক্টোরিয়াল। তাই তো? 3 ফ্যাক্টোরিয়াল কেটে গেল, তাই তো? আমরা যদি বলি এখন 3 দ্বারা 9কে কাটলে 3 হয়, 4 দ্বারা 8কে কাটলে 2 হয়,
তার মানে আলটিমেটলি আসছে 3 দুগুণা 6, 6 7 42, 5/42, এটাই অ্যান্সার হওয়ার কথা। দেখো তাই আসছে 5/42। কথাটা মনে হয় ক্লিয়ারলি বোঝা গেল। এখানেও একটা সুস্পষ্ট ব্যাখ্যা দেয়া আছে যে মোট বল আছে 9টি, 3টি বল উঠালে সব কয়টি কালো হওয়ার সম্ভাবনা। তাহলে 5টা কালো ছিল, 5টা থেকে 3টা, আর 9টা থেকে 3টা। 5/42 কিভাবে হলো তা আমি এখানে ক্যালকুলেশন করে দেখানোর চেষ্টা করেছি। ওকে, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই যে এত বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত। কেন্দ্রের স্থানাঙ্ক বের করার সময় আমরা শিখেছিলাম যে এক্স এর যে সহগ আছে তাকে 2 দ্বারা ভাগ করে চিহ্ন চেঞ্জ, 2 দ্বারা ভাগ করে চিহ্ন চেঞ্জ করলে আসছে আসলে 4, 2 দ্বারা ভাগ করে চিহ্ন চেঞ্জ করলে আসছে আসলে 8। কিন্তু তুমি মনে হয় জানো এই যে সহগটা এক্সট্রা আছে সেই সহগ দ্বারা প্রতিটি পদকে আবার ভাগ করতে হয়। এই যে সহগটা আছে সেই সহগ দ্বারা পদকে কি করতে হয়, ভাগ। তাহলে 4কে 4 দ্বারা ভাগ করলে হয় 1, 4কে 8কে 4 দ্বারা ভাগ করলে হয় 2। তার মানে অ্যান্সার 1 আর 2। মনে হয় ক্লিয়ারলি বুঝতে পারলে। তাহলে আবার একটু বলার চেষ্টা করছি, বৃত্তের সমীকরণ আদর্শ নাই এখানে। দেখো তোমরা জানো এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ যদি 1 হয় তখন বৃত্তটাকে আদর্শ বলে, কিন্তু এখানে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ 4 দেয়া আছে। তাহলে তাকে আগে আদর্শ সমীকরণ বানায় নিয়েছি আমরা 4 দ্বারা ভাগ করে। আদর্শ সমীকরণ বানানোর পর এই যে এক্স এর সহগকে 2 দ্বারা ভাগ করে চিহ্ন চেঞ্জ, -2কে 2 দ্বারা ভাগ করলে -1, চিহ্ন চেঞ্জ করলে 1, -4কে 2 দ্বারা ভাগ করলে -2, চিহ্ন চেঞ্জ করলে 2। আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছো। আমরা পরবর্তী কোশ্চেনটা পড়ার চেষ্টা করি। চলো, পরবর্তী কোশ্চেন দেয়া আছে cos 15 ডিগ্রি এর মান কোনটি। তোমাদেরকে 4 থেকে 5টার মান আমি মুখস্থ করতে বলেছিলাম। cos 15 ডিগ্রি, tan 15 ডিগ্রি, sin 15 ডিগ্রি, sin 75 ডিগ্রি এবং cos 75 ডিগ্রি। তবে মজার ব্যাপার হলো cos 15 ডিগ্রির মান যা, sin 75 ডিগ্রির মান তা। একইভাবে sin 15 ডিগ্রির মান যা, cos 75 ডিগ্রির মানও তাই। এর কারণ কি, এই কারণটা জানার জন্য তোমরা আমার ত্রিকোণমিতি সেকশনের ক্লাসটা একটু দেখো। ত্রিকোণমিতি সেকশনের ক্লাসে আমি খুব সুস্পষ্ট ব্যাখ্যা দিয়েছি এটার। ওকে, cos 15 ডিগ্রির মানটা তোমরা টিটিএম বা টানা টানা মুখস্থ করবে। কত আসে, √3 + 1/√2। মজার ব্যাপার হলো কিভাবে আসছে এখানে দেখো, দেখানোর চেষ্টা করেছে। cos 15 মানে 45 - 30। তাহলে তুমি জানো cos a - b মানে cos a cos b যোগ sin a sin b। মানগুলো বসালে আলটিমেটলি এই মানটা আসে। তবে বারবার বলছি 4টা মান তোমরা একটু মুখস্থ রেখো, tan 15, tan 75, sin 15, sin 75। তুমি হয়তো ভাবতে পারো যে আপনি বললেন সাইনের মান মুখস্থ করতে, অথচ এখানে দেয়া আছে cos, তাহলে কেমন হয়ে গেল। মনে রাখবা সাইন এবং কজের মান 90 ডিগ্রির রেসপেক্টে সবসময় মান সমান হয়। যেমন খেয়াল করে দেখো, একটু বোঝানোর চেষ্টা করি। তোমরা 9-10-এ পড়ে এসেছ যে cos 30 ডিগ্রি এর মান কত বলো তো, √3/2 না। ঠিক একইভাবে দেখো sin 60 ডিগ্রির মানও তাই। তোমরা পড়েছ sin 30 ডিগ্রির মান হাফ, দেখো cos 60 ডিগ্রির মানও ঠিক হাফ। মনে রাখবা সাইন এবং কজের কোণের সমষ্টি কখনো যদি 90 ডিগ্রি হয়ে যায়, দেখো কোণের সমষ্টি 90 ডিগ্রি, এখানেও যথারীতি কোণের সমষ্টি 90 ডিগ্রি না, তাহলে ওই মান সেম হয়ে যাবে। ঠিক একইভাবে সাইন 0 ডিগ্রি আর cos 90 ডিগ্রি, দেখো তো দুইটার সমষ্টি 90 ডিগ্রি না, যার ফলে মান সেম। অর্থাৎ cos 15 আর সাইন 75 এই দুইটার মানও সমান। বুঝতে পারলা কি? তার মানে আমি যদি এখন তোমার কাছে বলি যে সাইন 36 ডিগ্রি সমান সমান y হলে cos 54 ডিগ্রির মান কত, দেখো এই দুইটার সমষ্টি 90 ডিগ্রি, তার মানে cos 44 ডিগ্রির মানও সেই y হবে। কথাটা বোঝা গেল কি? ওকে, চলো আমরা পরবর্তী কোশ্চেনটা সলভ করার চেষ্টা করি। তাহলে cos 15 ডিগ্রির মান আসছে √3 + 1/2√2। ওকে, এবার দেখো 21 নম্বর কোশ্চেনে দেয়া আছে
tan 6/7 প্লাস tan ইনভার্স 6/7 tan ইনভার্স 1/13 এর মান কত? তোমরা এইটা নিয়ে আমার একটা ইলাবোরেট ক্লাস পাবে। অবশ্যই এইটার ইলাবোরেট ক্লাসটা কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে মনে করায় দিয়ে রাখবে। তোমাদের একটা যুগান্তকারী জিনিস শিখাবো, ঠিক আছে? আপাতত শুধু মনে রাখো এই হর আর লব, দেখো হরের মান 7 আর লবের মান 6, এই দুটাকে বিয়োগ করলে কত হয় 1, আর এই দুটাকে যোগ করলে কত হয় 13। তো মনে রাখবা কখনো যদি বিয়োগফল এবং যোগফল আকারে মান আসে তাহলে অ্যান্সার হয় 10 এর ক্ষেত্রে π/4, আর যদি যোগফল বিয়োগফল আকারে মান আসে তাহলে হয় 3π/4। এটার একটা স্পষ্ট প্রমাণ আমি তোমার কাছে দেওয়ার চেষ্টা করছি। দেখো এই কথাটা তোমরা একটু ভেবে দেখো, আমি একটা লেখার চেষ্টা করছি। tan ইনভার্স 1 tan ইনভার্স হাফ tan ইনভার্স 1/3 এইটুকের মান আসলে π/2। তোমরা ক্যালকুলেটর চেপে দেখতে পারো। তুমি মনে হয় জানো tan ইনভার্স 1 এটার মান π/4, ঠিক না? দেখো পুরোটার মান π/2 আর তার এইটার মানই π/4, তাহলে এইটুকের মান অবশ্যই π/4, কেননা 45 আর 45 মিলেই তো 90 হবে। এটাকে একটু বের করে নিয়ে আসো। tan ইনভার্স হাফ প্লাস tan ইনভার্স 1/3 মানে কত? π/4। এইটাকে বের করে নিয়ে আসো। বের করে নিয়ে আসলা কি? বের করে নিয়ে আসার পর আমরা একটা কাজ করছি, দেখো কি করতে পারি। এই যে এটাকে একটু ভেঙে লেখো। tan ইনভার্স 2 1 প্লাস tan ইনভার্স 3 মানে কি 2 প্লাস 1, 1 মানে কি 2 মাইনাস 1 না, ইকুয়াল টু π/4। কেননা আমি জাস্ট রূপান্তর করে লিখেছি। দেখো 3 মানে 2 প্লাস 1, 1 মানে 2 মাইনাস 1 মানে কি সেই 1ই। এইটার একটা রূপান্তরিত ফর্ম এখানে লিখছি না, কিন্তু রূপান্তরিত ফর্ম একটা জাদুকরী ফর্ম হয়ে গেছে। দেখো হর এবং লবের বিয়োগফল এবং যোগফল আকারে মান আছে। 10 এর ক্ষেত্রে যদি এইভাবে থাকে কখনো, তাহলে তার অ্যান্সার হয় π/4। আমি এই কথাটাই তোমাকে এত কোশ্চেনে তোমাদের এসেছে। দেখো তোমাদের কোশ্চেনে আসছে tan ইনভার্স 6/7 প্লাস tan ইনভার্স এই যে 7 আর 6 এর বিয়োগফল 1, 7 আর 6 এর যোগফল 13 ইকুয়াল টু কত হবে π/4। আমি মনে হয় ক্লিয়ারলি বোঝাতে পেরেছি। ক্লিয়ার কি? ওকে, তাহলে তোমাদের যে কোশ্চেনটা দেয়া ছিল, এখানে একটা জিনিস বললাম, দেখো তোমাদের কোশ্চেনটা অ্যান্সার করে দিলাম। যদি এখানে লব এবং হরের যোগফল বিয়োগফল আকারে অ্যান্সার থাকতো তাহলে এখানে হতো 3π/4। এটার কমপ্লিট ক্লাস তুমি পাবা, অবশ্যই ক্লাসটা করে নিবা, ঠিক আছে? দেখো কোত্থেকে কীভাবে নিয়ে আসলাম একটু চেক করে রাখো, ভবিষ্যতে হয়তো তোমার কাজে লাগবে। এটা তো আনলাম 1 ভাগের ক্ষেত্রে, এখানে লব হরের বিয়োগফল যোগফল আকারে থাকলে কী হয় তা বুঝালাম। ঠিক একইভাবে কোনো না কোনো দিন একটু দেখে নিও যোগফল বিয়োগফল আকারে থাকলে কী হয়, কেমন? ওকে, তাহলে দেখো যথারীতি এই যে কোশ্চেনটা, এই যে 6/7, 6 আর 7 বিয়োগ করালে 1, 6 আর 7 যোগ করালে 13। কথা কি বুঝতে পারলে? ওকে, আমরা চলো চেষ্টা করব এই ম্যাথটা করার। জটিল সংখ্যা এত এর মান কত? মান চাইছে না। দেখো একটা জটিল সংখ্যাকে আমরা লবহর আকৃতির কোনো জটিল সংখ্যা শিখিনি, নর্মাল শিখেছি a প্লাস ib আকারের জটিল সংখ্যা, নর্মাল শিখেছি না। তাহলে এই জটিল সংখ্যাকে তুমি যদি a প্লাস ib আকারে প্রকাশ করো তাহলে অ্যান্সার হয়ে যাবে। a প্লাস ib আকারে আনার উপায় কি ছিল মনে আছে? দেখো দেখানোর চেষ্টা করছি যে 3 প্লাস 4i ভাগ 4 মাইনাস 3i, এই জটিল সংখ্যার মান কত তোমার কাছে চাইছে তো। তাহলে অনুবন্ধী করার উপায় কি ছিল? জটিল সংখ্যাকে a প্লাস ib আকারে আনার উপায় কি? অনুবন্ধী দ্বারা গুণ না, হরের অনুবন্ধী দ্বারা গুণ। তাহলে অনুবন্ধী দ্বারা চলো গুণ করি। অনুবন্ধী দ্বারা গুণ করলাম। অনুবন্ধী গুণ করার পরেও কাজটা কি দেখো, আমরা জানি অনুবন্ধী দ্বারা গুণ করলে এই নিচের অ্যান্সারটা সারা জীবন, এই যে দুইটা আলাদা আলাদা সংখ্যা আছে, প্লাস থাক মাইনাস থাক এটা ব্যাপার না, এই দুইটা সংখ্যার বর্গের সমষ্টি হয়, সবসময় মনে রাখবা। তাহলে আসছে হলো 4 4 16 প্লাস 3 3 9, এখানে প্লাস থাক মাইনাস থাক সারা জীবন এটা মিলবে, এটা মনে রাখবা। কোনো একটা অনুবন্ধী দুটি সংখ্যাকে যদি গুণ করা হয় তাহলে ওই জটিল সংখ্যাটা যে দুটি পূর্ণ সংখ্যা নিয়ে গঠিত তার বর্গের যোগফলটাই হয় অ্যান্সার, ঠিক আছে? উপরে এখন কি কি পাই দেখো,
আমি যদি 3-এর সাথে 4 গুণ করাই তাহলে 12 পাই, 3-এর সাথে যদি 3i কে গুণ করাই তাহলে 9i পাই, 4-এর সাথে যদি 4i কে গুণ করাই তাহলে 16i পাই, প্লাস 3i এর সাথে যদি 4i কে গুণ করাই দেখো কত হয়, 3 4 12, ঠিক আছে, কিন্তু i গুণ করলে i স্কয়ারের মান তো -1, তার মানে আমরা পাচ্ছি -12। তাহলে দেখো এই 12 আর এই 12 কেটে গেল, 16 আর 9 25i, এখান থেকে পাচ্ছি 25i, আর নিচে পাচ্ছি 25, কাটাকাটি করলে কত হচ্ছে, শুধু i, তার মানে এই পার্টটার অ্যান্সার i। কথাটা কি বোঝা গেল? তাহলে চলো অ্যান্সারটা ভেঙেই করার চেষ্টা করলাম। তাহলে জটিল সংখ্যা এটার অ্যান্সার কত, i। ওকে, আমরা এখন গতিবিদ্যার একটা ম্যাথ করব, যে 15 মিটার প্রশস্ত একটি নদী ঘন্টায় 5 কিলোমিটার বেগে প্রবাহিত হচ্ছে। একজন সাঁতারুর ঘন্টায় 6 কিলোমিটার বেগে সাঁতার কেটে ন্যূনতম কত সময়ে নদীটি পার হতে পারবে? তুমি মনে হয় ন্যূনতম সময়ে নদী পার হওয়ার একটা সূত্র শিখেছ, যে ন্যূনতম সময়ে নদী পার হওয়ার মানে হলো, আচ্ছা দেখো এখানে কি দেওয়া আছে, দূরত্ব d 15 মানে হলো 1.5 কিলোমিটার, আর ন্যূনতম সময়ে পাড়ি দেওয়ার সময় হলো দূরত্ব ভাগ বেগের উপাংশ। তাহলে দূরত্ব 1.5, এইটুকু তুমি বুঝেছো, বেগের উপাংশটা কত দেখো তো। এই বেগের উপাংশ আলটিমেটলি তোমার কাছে এই কোশ্চেনটা বলেই পড়াটা কি কঠিন করায় ফেলছে, তোমরা এইটা পড়ার দরকার নাই, তোমরা সরাসরি এখান থেকে শেখো। দূরত্ব মানে 1.5 ভাগ, মানে বুঝেছো তো, 1500 মিটারকে আমরা কিলোমিটারে নিলাম, আর কি করলাম, এই বেগের উপাংশটা, বেগ কত দেখো তো, এই যে সাঁতারু তো 6 কিলোমিটার বেগে যাচ্ছে, সোজাসুজি পারের ক্ষেত্রে সবসময় মনে রাখবা যে সাইন থিটা হয়, তাহলে ইউ বা ভি, এই যে সাইন থিটা, তাই তো। এখন ন্যূনতম সময়ে নদী পার মানে কি বলো তো, সোজা 90 ডিগ্রি কোণে যাইতে হবে না, তাহলে আলটিমেটলি সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রির মান কত, 1, তাহলে 1.5কে যদি তুমি 6 দ্বারা ভাগ করো, আলটিমেটলি অ্যান্সার আসছে দেখো কত আসছে, 1/4 আওয়ার মানে 15 মিনিট। কথাটা মনে হয় ক্লিয়ারলি বুঝতে পারছো। কেন এখানে দেয়া আছে হলো তোমার এই যে 6 হলো আওয়ার, আর 1.5কে 6 দ্বারা কাটলে কত আসছে, 1.4 আওয়ার। 1.4 আওয়ার মানে কি, 1 ঘন্টার 4 ভাগের 1 ভাগ, তাহলে 1 ঘন্টা মানে 60 মিনিট, 60 মিনিটের 4 ভাগের 1 ভাগ মানে 15 মিনিট। কথাটা মনে হয় ক্লিয়ারলি বুঝতে পারলে। তোমার কাছে এই কোশ্চেনের সলভটাই অনেকটা ঝামেলা করা লাগতে পারে, তুমি সারা জীবন এটা মনে রাখবা যে ন্যূনতম সময়ে নদী পার মানে সে যদি সোজাসুজি পার না হয় তাহলে সে পারই হইতে পারবে না। তাহলে সোজাসুজি পার হইতে হলে অবশ্যই কি লম্ব বরাবর যাওয়া লাগবে, লম্ব বরাবর মানে সাইন উপাংশ, আর 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রির মান তো 1, তার মানে ওই সময় আর এই সাইনের কোণের মানের কোনো পার্থক্যই থাকে না। অর্থাৎ তোমরা যে শিখেছ এস সমান সমান ভিটি, তাহলে টি সমান সমান কি বলো তো, এস ভাগ ভি না, মানে বেগকে দূরত্ব দ্বারা ভাগ করলেই হয়ে যাচ্ছে, আর কোনো চেঞ্জ হচ্ছে না। দেখো এইটা যদি শিখতা কত সহজ মনে হতো। তাহলে বেগ দেয়া আছে কত, দূরত্ব দেয়া আছে হলো 1500 মিটার মানে 1.5 কিলোমিটার, আর বেগ হলো 6 দ্বারা ভাগ করলে তাহলে আসছে 1/4 আওয়ার মানে হলো 15 মিনিট। কথা কি ক্লিয়ারলি বোঝা গেল? আশা করছি কথাটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছ। ওকে, এইবার আসো, একটা রাশি দেয়া আছে, এই একটা রাশি, এই রাশির সর্বনিম্ন মান চাইছে। তোমরা একটা সূত্র জানো যে কখনো যদি এক্স স্কোয়ারের সহগ ধনাত্মক হয় তখন সেখানে সর্বনিম্ন মান পাওয়া যায়, এবং সেই সর্বনিম্ন মানটা কত, ধ্রুবক মাইনাস এই যে একক পাওয়ারের যে সহগ তার বর্গ ভাগ 4 ইন্টু সর্বোচ্চ পাওয়ারের সহগ। এটা মনে হয় তোমরা সবাই জানো, জানো না? তাহলে মানটা আসলে কত আসছে দেখো তো। তাহলে মানটা আসছে যদি লসাগু করি তাহলে আসছে হলো 8 ইন্টু 17 মাইনাস, ও এখানে একটা কাজ সহজ করা যায়, দেখো 4 স্কোয়ার তো এখানে 4 আছে, কাটাকাটি করলে শুধু 4 বাসে, 4কে 2 দ্বারা বিয়োগ করলে 2 হয়, তাহলে তোমার 17কে 2 দ্বারা কাটাকাটি করলে বিয়োগ করলে আসছে 15, এটাই অ্যান্সার।
মনে হয় ক্লিয়ারলি বুঝতে পারছো। আমি আরেকবার লেখার চেষ্টা করছি। ম্যাথটা হলো এরকম যে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু কোনো রাশির মিনিমাম মান c মাইনাস এই যে b² ভাগ 4a তখনই সম্ভব যখন x² এর সহগ এটা পজিটিভ। এটা যখন পজিটিভ তখন এখানে পাওয়া যাবে মিনিমাম মান। বোঝা গেল? তাহলে আমাদের কাছে যে কোশ্চেনটা দেয়া আছে সেখানে লেখা আছে 2x² প্লাস 4 প্লাস 17 এইটার সর্বনিম্ন মান। তাহলে হচ্ছে যথারীতি c মানে ধ্রুবক 17 মাইনাস b², তাহলে 4² ভাগ 4a। তাহলে 4² মানে 16, 4 দুগুণে 8, 16কে দ্বারা কাটাকাটি করলে 2, 17 মাইনাস 2 মানে হলো 15। আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছ। ওকে, আমরা দেখতে দেখতে আর একটা মাত্র কোশ্চেন আছে। একটা টার্গেট নিয়েছিলাম 1 ঘন্টায় ভিডিওটা শেষ করে দেব, পারলাম না। তো দেখো 25 নম্বর কোশ্চেনটা সলভ করছি। এটা সলভ করে দিলেই হয়তো বা হয়ে যাবে। কোশ্চেনটার দিকে একটু মনোযোগ দিয়ে তাকাও। একটা যোগজীকরণের কোশ্চেন দেয়া আছে। কোশ্চেনটা কি বলা আছে দেখো, যে 0 থেকে a সীমার মধ্যে 2x প্লাস 3 dx এর মান যদি -2 হয় তাহলে a এর মান কত? আমরা ভয় পাবো না, ম্যাথটা করবো, সমস্যা কি? কি করা আছে দেখো, 0 থেকে a সীমার মধ্যে 2x প্লাস 3 dx এইটার মান যদি -2 হয় তাহলে a ইকুয়াল টু হোয়াট? তাই তো? তাহলে কি হবে দেখো, যথারীতি 2x কে ক্যালকুলেশন করালে 2 ইন্টু x²/2, কেননা x টু দি পাওয়ার n মানে n+1 ভাগ n+1, x টু দি পাওয়ার 1 মানে x²/2 প্লাস 3 কে dx করলে আসে 3x। এতটুকু তোমরা জানো, টুটু কেটে গেল। এবার কি হয়, 0 থেকে a বসে। a যদি তুমি বসাও তাহলে a² প্লাস 3a আসে, মাইনাস লোয়ার লিমিট যদি 0 বসাও তাহলে 0ই আসে, ইকুয়াল টু -2। এটা তো শর্ত মতে বলেই দিয়েছে। তাহলে আসছে a² প্লাস 3a প্লাস 2 ইকুয়াল টু 0, তাই তো? এইটাকে এখন সমাধান করালে যা আসবে সেইটাই আলটিমেটলি অ্যান্সার। আমি মনে হয় বুঝাতে পারলাম। সমাধান করালে কি আসছে? সমাধান করালে আসছে যথারীতি মান হচ্ছে হলো -1 -2। দেখো, কেননা আমি একটা জিনিস ভুল, -3a দ্বিঘাত সমীকরণের শর্ত অনুসারে তোমরা জানো যে দ্বিঘাত সমীকরণের শর্ত অনুসারে জানো যে a² মাইনাস মূলদয়ের যোগফল ইন্টু a প্লাস মূলদয়ের গুণফল, তাই তো? তাহলে -3 কাকে -1 আর -2কে যোগ করলে হয় না, আর গুণ করলে হয় -a+2। তার মানে এটাই সমাধান। এটাকে তোমরা নানানভাবে করতে পারতে, মিডিল টার্ম নিয়ে কমন টমন করেও করতে পারতে, কিন্তু এভাবে করলে আমার কাছে সুবিধাজনক। আমি আরেকটা ম্যাথ বোঝানোর চেষ্টা করছি, তাহলে বুঝে যাবে। x² মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। দেখো, তুমি জানো যে এখানে বসে মূলদয়ের যোগফল আর এখানে বসে মূলদয়ের গুণফল। তাহলে তুমি এমন দুটো মান নাও না যাকে যোগ করলে 5 হয়, গুণ করলে 6 হয়। যেমন 3 আর 2 যোগ করলে 5 হয়, গুণ করলে 6 হয়। ঠিক এই ঘটনাটা এখানে ঘটাইছি। -1 -2 যোগ করলে -3 আর গুণ করলে -a+2। বোঝা গেল? তার মানে ম্যাথের অ্যান্সার আসছে -1 -2। ক্লিয়ার কি? আমরা দেখো দেখতে দেখতে 25টা ম্যাথ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 19-20 শিক্ষাবর্ষের যে কোশ্চেনটা ছিল তার গণিত অংশ সলভ করে ফেললাম। আশা করছি আমরা অচিরেই প্রত্যেকটা কোশ্চেন ব্যাংকে সলভ করে ফেলবো, তোমরা টেনশন করো না, দিব। তবে একটা মজার ব্যাপার হলো, এই যে ভিডিওটা করলাম একটু হলেও তো কষ্ট হলো, তাই না? সাবস্ক্রাইব করবে কিনা এটা তোমার ব্যাপার, এখানে আমি কোনো কথা নাই, কিন্তু ভিডিওটা একটু শেয়ার করে দিও। হয়তোবা কেউ না কেউ যদি দেখতে পায় তোমার ওসিলায়, তোমারও একটু সোয়াব হবে এবং সেই অনুসারে তুমিও জ্ঞান বিতরণে অংশীদারিত্ব পাবা। তোমরা আমার প্রতিষ্ঠান এবং আমার জন্য দোয়া রেখো, এবং সামনে যেন ভালো কিছু তোমাদেরকে দিতে পারি এরূপ আশা নিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমরা প্রত্যেকে ভালো থেকো। সকলকে আবারও ফারুক একাডেমির পক্ষ থেকে এবং ফারুক স্যার আমি নিজে তোমাদের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করছি। তোমাদের পরিশ্রম সাফল্যমণ্ডিত হোক এবং তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে তোমরা পৌঁছে যাও, এই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।